সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় মাগুরার শিশু আসিয়া হত্যা মামলা। বিচারিক আদালতে দেয়া প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা জানা যাবে আজ। মিয়ানমারের শুভঙ্করের ফাঁকিতে ৯ বছর পরও অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন। জাতিসংঘ ও চীনের জোরালো কূটনৈতিক ভূমিকার আশায় থাকা কৌশলগত চাপ বাড়ানোর পরামর্শ। সরকার গঠনের ৬ মাসে মন্ত্রিসভায় রদবদল ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আকার আর না বাড়ানোর পরামর্শ। কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভায় আরও পরিবর্তনের ইঙ্গিত। অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে NEIR ব্যবস্থা। হ্যান্ডসেট একবারে নিবন্ধন। বন্ধ হচ্ছে না অনুমোদনহীন কোনো ফোন। গ্রাহক ভোগান্তি কমার আশা। এবং ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করাই লক্ষ্য। অর্থনৈতিক সন্ত্রাস বলছে তেহরান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। রায় ঘোষণা করবেন বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সোমবার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট বেঞ্চ। ২০২৫ সালের মার্চে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অন্য ৩ জনকে খালাস দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। এ নিয়ে সবশেষ জানাতে হাইকোর্টে আছেন রিপোর্টার সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, শিশু আসিয়া মাগুরার যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। তবে এই রায়ের আগে, এই রায় সম্পর্কে বলার আগে যদি এই ঘটনাটি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে মনে করে দিতে চাই যে ২০২৫ সালের ৫ মার্চ ৮ বছর বয়সী আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেখানে তার বোনের শ্বশুরের দ্বারা সে ধর্ষণের শিকার হয় এবং তাকে হত্যা করানোর চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে যখন তাকে ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মৃত্যুশয্যা পাঞ্জা লড়ে তার মৃত্যু হয় এবং এর পরবর্তীতে তার মা বাদী হয়ে যে মাগুরায় যে আদালত আছে সেখানে মামলা দায়ের করে এবং পরবর্তীতে এই মামলাটি মোট ১৩ কার্যদিবসে ২৯ জন এই মামলা সাক্ষ্য দেন এবং সেই সাক্ষ্যের মধ্যে তার বোনও ছিলেন এবং তার পরিবারের সদস্যরাও ছিলেন এবং সেখানে মাগুরায় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও ছিলেন। তারা সাক্ষ্য দেওয়ার পর মোট ১৩ কার্যদিবসে এই মামলাটির রায়ের দিন ধার্য করে এবং ৭ মে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু এবং ১৭ মে এই মামলার রায় ঘোষণা করেন এবং সেই রায়ে কিন্তু হিটু শেখ অর্থাৎ প্রধান আসামি যে আসিয়ার বোনের শ্বশুর যে তাকে ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত এবং বাকি যে ৩ জন রয়েছেন এবং অর্থাৎ আসিয়ার যে বোনের স্বামীর যে মা তাকে এবং তার বোনের স্বামীকে সজীব শেখ এবং তার বোনের ভাইকে খালাস প্রদান করেন এবং সেই মামলাটি যেহেতু মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন নিম্ন আদালত থেকে বা যে কোনো আদালত থেকে যখন কাউকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় সেই আসামির পক্ষ থেকে আপিল করার সুযোগ রয়েছে এবং সেটি ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। সেই অনুযায়ী যেহেতু সেখানে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল এবং সেই যে নথিপত্রগুলো আছে ডেথ রেফারেন্স, যেহেতু মৃত্যুদণ্ডের দেশ যখন দেওয়া হয় সেটি অনুমোদনের জন্য আসলে হাইকোর্টে সেটি অনুমোদন নেওয়ার জন্য আসতে হয়, সেহেতু বিভিন্ন কাগজপত্র এবং ডেথ রেফারেন্সের যে কাগজপত্র সেগুলো হাইকোর্টে এসে পড়েছিল এবং পরবর্তীতে ২৮ তারিখ এবং সেই ১ বছর পর আসলে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়ে কালকে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে এবং আজকে আদালত এই মামলা রায়ের দিন ধার্য করেছেন এবং কালকে আমরা রাষ্ট্রপক্ষের কাছ থেকে শুনেছি। তো রাষ্ট্রপক্ষের যেটি বলেছেন যে আজকে যেহেতু কালকেও একটি মামলার রায় হয়েছে এই প্রধান বিচারপতি করে দেওয়া বিশেষ বেঞ্চে যেখানে চাঞ্চল্যকর মামলাগুলো রায় হবে এবং কালকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে আজকে হয়তো বা রায় পিছিয়ে তারা রবিবার দিন রায় দেওয়ার জন্য আসলে আবেদন করবেন। তো যেহেতু 10:30টার দিকে আসলে এই বিশেষ বেঞ্চ শুরু হবে, তখন যেহেতু কজ লিস্টে আছে, কজ লিস্ট অনুযায়ী আমরা যখন আদালতে যাব তখন যদি দেখি যে রাষ্ট্রপক্ষ আবেদন করে এবং সেই আবেদন যদি মঞ্জুর করে আদালত তাহলে রায়ের দিন পেছাবে এবং যদি রায়ের দিন না পেছায় তাহলে আজকে রায়ের দিন হবে। তো এখন দেখার বিষয় যে এই রায় আসলে যে আসামিরা আছে তাদের ভাগ্যে আসলে কি আছে। তো এখন পর্যন্ত আসিয়ার হত্যা মামলার সর্বশেষ খবর হাইকোর্ট থেকে সর্বশেষ যুক্ত ছিলাম হাইকোর্টে।
রোহিঙ্গা ঢলের 9 বছরেও শুরু হয়নি প্রত্যাবাসন। সম্প্রতি মিয়ানমার 3 লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাস্তুচ্যুত বাসিন্দা হিসেবে স্বীকার করলেও ফেরত নেওয়া নিয়ে কাটেনি অনিশ্চয়তা। জাতিসংঘে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরির পাশাপাশি চীনের কূটনৈতিক ভূমিকা কাজে লাগিয়ে প্রত্যাবাসন এগিয়ে নিতে চায় ঢাকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে কাজে লাগিয়ে বাড়াতে হবে চাপ। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতিগত নিধনের মুখে 2017 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা। 9 বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 লাখের বেশি। এর সঙ্গে প্রতি বছর ক্যাম্পে যুক্ত হচ্ছে প্রায় 25,000 নতুন শিশু। অথচ এখনো শুরু হয়নি প্রত্যাবাসন। দীর্ঘস্থায়ী এই সংকট এখন বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে প্রত্যাবাসন প্রক্রিয়াকে। এছাড়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথা বলেছে নেইপিদো। এই অবস্থানেও লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। সময় সংবাদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। চীনের কূটনৈতিক ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর সহ পারস্পরিক স্বার্থকে কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে দর কষাকষি জোরদার করতে চায় ঢাকা। প্রাইম মিনিস্টার তারেক রহমান অ্যান্ড প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ইটস অ্যান আর্ট অফ বার্গেনিং অ্যান্ড আর্গিউইং ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত করে উইন উইন কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তাদের মতে কেবল রাজনৈতিক বা মানবিক চাপ নয়, অর্থনৈতিক প্রণোদনা ও স্বার্থের হিসাবও মিয়ানমারের উপর কার্যকর চাপ তৈরিতে কাজে লাগাতে হবে। একটা ইকোনমিক ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা, যেটা ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব, একটা উইন উইন সিচুয়েশন, যেখানে মিয়ানমারও বুঝতে পারবে যে রোহিঙ্গাদের ফেরত আনলে তারও লাভ আছে, অর্থনৈতিক লাভ আছে। এখন পর্যন্ত সেই জায়গায় আমরা যেতে পারিনি। জাতিসংঘে এমনি যে খুব একটা লাভ হবে না, যতবার আমরা জাতিসংঘে যাব মিয়ানমার তত কঠিন হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে 90 দিনের হালনাগাদ প্রতিবেদন তৈরির কাজ করছে সরকার। 9 বছর ধরে প্রত্যাবাসন আটকে থাকায় আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং মিয়ানমারের সঙ্গে স্বার্থভিত্তিক আলোচনাকেই এখন এগিয়ে যাওয়ার প্রধান পথ হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভার আকার আর না বড় করার আহ্বান জানিয়েছেন তারা। সেই সঙ্গে কাজের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল্যায়নের উপর সামনেও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকেরা। নূরে আলমের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় মন্ত্রিসভায় দলবদল করা হয়েছে। গত 21 আগস্ট নতুন 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। আর বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মন্ত্রিসভায় সংযোজন বিয়োজন ধারাবাহিক কাজ, একটা রুটিন ওয়ার্ক, প্রায় এটা হয়ে থাকে, রদবদল হয়। পারফরমেন্স দেখে উনি অনেক সময় রিসাপল করেন, মন্ত্রিসভা পুনর্গঠনও করতে পারেন, সেটা এখতিয়ার প্রধানমন্ত্রী। এদিকে এই পরিবর্তনের পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 51 জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন 11 জন। মন্ত্রিসভার এই পরিবর্তনকে সরকারের 6 মাস
মাসের কর্মমূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন নিয়মিতভাবে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্টাইলে গভর্নমেন্ট পরিচালনা করছেন তার মধ্যে কয়েকটা দিক খুব স্পষ্ট। একটা হলো জবাবদিহিতার মাত্রাটা অনেক হাই, তিনি জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কাকে কোন মন্ত্রণালয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং কাকে কোন কী কারণে চেঞ্জ করছেন, এটা যেন আসলে স্ট্যান্ডার্ড নির্ধারিত থাকে। সেই সঙ্গে মন্ত্রিসভার আকার নিয়েও সরকারকে ভাবতে হবে। স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই সরকারের কোষাগারের উপর যেন চাপ না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান বিশেষজ্ঞদের। যতদূর সম্ভব এটাকে সংখ্যাটা একটা সীমার মধ্যে রেখে মন্ত্রিপরিষদকে রাখাটাই উত্তম। এই মুহূর্তে আর কি কীভাবে তাদের পারফরমেন্সকে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া যায়। এদিকে আরও কয়েকটি মন্ত্রণালয়ে কর্মকাণ্ডের মূল্যায়নের উপর মন্ত্রিসভায় দরবদল হওয়ার সম্ভাবনার কথা বলছেন নীতি নির্ধারকরা। সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলোর সফল বাস্তবায়ন করতে হলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যোগ্য ও মেধাবীদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে NEIR ব্যবস্থা, তবে সহজ করা হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। নতুন ব্যবস্থায় হ্যান্ডসেট একবারে নিবন্ধন করতে হবে, এরপর সেটের হাত বদলে থাকছে না পুনঃনিবন্ধনের নিয়ম। বাদ যাচ্ছে গ্রাহকের NID, সিম নম্বর এবং IMEI নাম্বার একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিধান। বন্ধ হচ্ছে না নেটওয়ার্কে সচল কোনো আনঅফিসিয়াল ফোন। টেলিযোগাযোগ উপদেষ্টা বলছেন নতুন নিয়মে গ্রাহক ভোগান্তি কমবে। হ্যান্ডসেটের নিরাপত্তার পাশাপাশি রাজস্ব পাবে সরকার। শুভ খানের রিপোর্ট। যোগাযোগ কিংবা ইন্টারনেটের দুনিয়ায় বিচরণে ফিচার ও স্মার্টফোন ব্যবহার করেন দেশে প্রায় 19 কোটি সিম সংযোগধারী। খাত সংশ্লিষ্টদের তথ্য 20,000 কোটি টাকার হ্যান্ডসেটের বাজারে বছরে চাহিদা প্রায় 3 কোটি পিস। এর মধ্যে প্রায় 40%ই শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ফোনের দখলে। এতে বছরে 2,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ঘটছে মোবাইল কেন্দ্রিক নানা অপরাধ। অপরাধ নিয়ন্ত্রণ এবং শুল্ক ফাঁকি রোধে 2021 সালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR সিস্টেম চালুর উদ্যোগ নেয় BTRC। তবে জটিল শর্তের বেড়াজালে কয়েক দফায় চেষ্টার পরও পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি। এবার শর্ত সহজ করে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে বৈধ অবৈধ নিশ্চিতে হ্যান্ডসেট একবারই নিবন্ধন করতে হবে। এরপর আর সেট বিক্রি বা হাত বদলে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকছে না। নেটওয়ার্কের সচল আনঅফিসিয়াল ফোনও বন্ধ হবে না। বিদেশ থেকে ফোন আনতে মানতে হবে NBR এর বিধান। আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা NEIR ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন, এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। বাদ যাচ্ছে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিদ্যমান বিধানও। নতুন নিয়মে শুধু সিম এবং IMEI নম্বর ডাটাবেজে যুক্ত হবে। আগের যে জটিল প্রক্রিয়া ছিল NIDর সাথে ট্যাগিং, সেটা এখন থাকছে না। 2-3 বছরের মধ্যে মোটামুটি আমরা একটা ক্লিন IMEI বেস পাবো। চুরি করা বন্ধ হবে আশা করছি। বর্তমানে হ্যান্ডসেট আমদানিতে 58% শুল্কের বিপরীতে সংযোজন পর্যায়ে দিতে হয় প্রায় 16 থেকে 18% শুল্ক। এই হার কমানোর আহ্বান হ্যান্ডসেট উৎপাদকদের। 15-16% আমাদের এখন আছে, তো সেই ক্ষেত্রে যারা আমদানি করবে তাদের 35 to 40-র মধ্যে যদি ট্যাক্স নিয়ে আসা হয়, বৈধভাবে যারা আমদানি করছে তারাও বিজনেসে আসুক। NEIR ব্যবস্থা পূর্ণাঙ্গ কার্যকরের আগে আগামী মাস থেকে পাইকারি ও খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে BTRC। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে ভুগছে রাজধানী। CNG ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে লম্বা সারিতে ভোগান্তিতে পরিবহন চালকরা। সংকটের খবর জানাতে মগবাজারে আছেন রিপোর্টার মানিক মোহাম্মদ ওমর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মগবাজারের একটি গ্যাস পাম্পে। এখানে আমরা সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখতে পেয়েছি। গ্যাসের সংকটের যে কারণে যে গ্যাস নিতে তাদের যে সমস্যা তৈরি হয়েছিল, সে সমস্যার এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে
চালকরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা আগে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাদেরকে। তারা ভোর রাতে, কেউ মাঝরাতে লাইনে এসে ভোরবেলায় বা সকালবেলায় এসে গ্যাস নিতে পেরেছেন, কিন্তু এখন সেই পরিস্থিতিটা কিছুটা পাল্টেছে। তারা বলছেন যে 2 থেকে 3 ঘন্টা লাইনে থেকে তারা এখন গ্যাস নিতে পারছেন, তবে গ্যাসের প্রেসার এখন আগের মতোই আছে। পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে প্রেসার আছে সেই প্রেসার দিয়ে আসলে যথার্থ পরিমাণ গ্যাস তারা সরবরাহ করতে পারছেন না, যার ফলে ভোগান্তি যেমন পড়েছে পাম্পের, তেমনি একই কারণে ভোগান্তিতে পড়েছেন চালকরাও। তারা গ্যাস নিতে পারছেন না, বারবার একাধিকবার তাদের গ্যাস সংগ্রহ করতে হচ্ছে, এবং এই একাধিকবার গ্যাস সংগ্রহ করতে গিয়ে তাদের দিনের একটা বড় সময় কেটে যাচ্ছে শুধুমাত্র জ্বালানি সংগ্রহে। এবং পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে একাধিকবার যখন একটা গাড়ি গ্যাস সংগ্রহ করতে আসে তখন তাদের সেই সময়টাও বেশি লাগছে, এবং তারা দীর্ঘ সময় ধরে সেই সেবাটি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই সমস্যাটির আসলে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই ভোগান্তির তেমন কোনো উন্নতি হওয়ার তারা সুযোগ দেখছেন না। একই সঙ্গে বাসা বাড়িতেও গ্যাসের যে সংকটটা চলছিল সেই সংকটের এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তার পাশাপাশি যারা উবার কিংবা রাইড শেয়ারিং অ্যাপ সেবা দিয়ে থাকেন তাদের আয় রোজগারেও একটা বড় রকমের চাপ পড়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে অর্থনৈতিকভাবে তারা বড় একটি চাপের মুখে পড়বেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম মগবাজারে। শরীরে আঁচড়ের চিহ্ন ও টাকা দেখে সন্দেহ, এরপর স্থানীয় একজনের দেয়া তথ্যের ভিত্তিতে রংপুরের 4 হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের। গ্রেফতার 2 যুবক সিদ্ধার্থ ও মুগ্ধ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তবে তাদের অতীতে কোনো অপরাধের রেকর্ড না থাকায় শুধু মাদক সেবনের কথা গোপন রাখতে 4 জনকে হত্যার পুলিশের বর্ণনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পুলিশের তথ্যমতে 21 ও 22 অক্টোবর দিনভর শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ পড়েছিল নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের দ্বিতল বাড়ির ছাদে, অথচ আশপাশে রয়েছে একাধিক 3তলা ভবন। প্রশ্ন উঠেছে 2 দিনেও কারো চোখে কেন পড়ল না মরদেহ। স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা কল্পনা করা কঠিন। ঘটনা রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে বিদ্যুৎ না থাকার কথাও শুনেছেন অনেকেই। পরে শোনা গেল যে কারেন্টও নাই। পরে রাত 1টা কি 2টার দিকে মিস্ত্রি ডাকে নিয়ে এসে পোলে ঠিক করলো। ওরা বলে দেখছিল ওই মাস্টার কয় এখানে সবারই বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কেন কারেন্ট নেই। ওরা বাইরে যাইতো, লাইট অফ করিয়ে যেত। আমরা এটাই ভাবছি যে হয়তো কোথাও বেড়াইতে গেছে। যে 2টা ছেলে কীভাবে 4টা মানুষকে একের পর এক ফোন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা বা এর পিছনেও কোনো গডফাদার আছে কিনা, আমার কাছে এটা একটা সন্দিহান ব্যাপারটা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পরও নিজ বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। তার শরীরে আঁচড়ের চিহ্ন, টাকা দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়। সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় মুগ্ধকে। তাদের ট্রেস করতে বলতে তারা তো একদম সংলগ্ন বাড়িতেই ছিল, তার বাড়ি, কিন্তু ওই রাতে তারা ওই বাড়িতে ছিল না, তার পাশের আর একটা বাড়িতে ঘুমাচ্ছিল। তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে আমরা প্রথমে একজনকে আটক করি, আর দ্বিতীয়জন পালিয়ে গিয়েছিল, তাকে আমরা পরবর্তীতে চেস করে। তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নানান অন্য ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখবার আছে। বাড়ির পাশে যে নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে কিন্তু তাদের ইয়াবা সেবনের জন্য সেই জায়গাটি অনেক নিরাপদ ছিল, তাহলে তারা কিন্তু আবার পুনরায় প্রাচীর টপকিয়ে কিন্তু এই বাড়িতে আসতো না। একদম শেষ পর্যন্ত এর সঠিক বিচার চাইতেই থাকবো। টানা 2 দিন ফোনে না পেয়ে 22 আগস্ট রাতে গণপতি চক্রবর্তীর স্বজনরা বাড়িতে এসে ডাকাডাকি করেন। সারা না পেয়ে খবর দেন পুলিশকে। পরে ঘরের ভেতর থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা প্রার্থী ও শিশু প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। রংপুরের 4 হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 75 লাখ টাকা, অথচ উদ্বোধনের পর 2 মাসও টিকল না বরিশালের একটি সড়ক। এর মধ্যে রাস্তার বিভিন্ন অংশ থেকে উঠে যাচ্ছে পিচ ও পাথর, তৈরি হয়েছে গর্ত। কাজ শেষ হতে না হতেই সড়কের এমন বেহাল দশায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদী হাসান বাপ্পির প্রতিবেদনে।
উঠে গেছে পিচ আর পাথর, কোথাও তৈরি হয়েছে গর্ত, আবার বৃষ্টির পানিতে পাথর ভেসে নেমেছে সড়কের দুই পাশে। দেখে বোঝার উপায় নেই 2 মাস আগে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার হাটতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কের বেহাল দশা, যা নির্মাণে ব্যয় হয়েছে 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের পর ভারী কোনো যানবাহন না চললেও অল্প দিনে সড়কটির 1/3 করুণ দশা। ঢালাই দেওয়ার সাথে সাথে ঢালাই উঠে দিতেছে, জায়গায় জায়গায় গর্ত হইতেছে। ঠিক আছে, তারা বেশি ভালো কাজ এই রাস্তায় করে নাই। মাঝপথে ভাঙ্গায় তারা কাজ করে নাই, সামনে পিচ জায়গায় জায়গায় দিয়েছে, জায়গায় দেয় নাই। আমরা একটু চলি যে খালি একটু অটো রিক্সা, একটু ভ্যান, এই যে চলতে পারি না, এই যে রাস্তার অবস্থা। এই পাথরগুলি উঠে যাইতে আছে, গাড়ির চাক্কার সাথে সাথে গুল্লায় উঠে যাইতে আছে। তবে নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। ঠিকাদার প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের এমন ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ভাঙিয়ে যাওয়ার কারণে আমরা রিসিভ করতে পারি না, আমরা ওদের ট্যাকআউট করে আমরা প্রাইম করে দেবো। এটা কিন্তু আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, সে বলছে আপনি এই বৃষ্টিটা না কমলে করেন না। 5 থেকে 6টা স্পট, যেটা হয়তো বা 5 ফিট বাই 10 ফিট জায়গা ধরে, এরকম কয়েকটা জায়গায় আমাদের মনে হয়েছে যে এখানে মনে হয় মানে পানি জমার কারণে এরকম হতে পারে। সেখান থেকে হয়তোবা মানে খোয়া ওঠার মতো উপক্রম হয়েছে। তো এইটা আমাদের পর্যবেক্ষণ আছে। তবে সড়কটির নির্মাণ মান খতিয়ে দেখার কথা বলছেন এলজিডির জেলা কর্মকর্তা। সরজমিনে আমাদের টিম পাঠিয়ে রাস্তাটি আমরা পরিদর্শন করব এবং কি কারণে এই রাস্তাটি পাথর ধুয়ে দুই পাশে গেছে, এটা একটা মানে সুনির্দিষ্ট কারণ। এবং আমাদের যদি কোনো এই ধরনের কাজে নিজেদের কোনো গাফলতি বা নিজেদের কোনো ভুল হয়ে থাকে, এমনও হইতে পারে যে আসলে রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত ওভারফ্লোর কারণেও হইতে পারে। এলজিইডির তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে সড়কটির কাজ শুরু হয়ে 7 এপ্রিল তা বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। লক্কর ঝক্কর মাইক্রোবাসকে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। রংপুর বিভাগে এমনই ঝুঁকিপূর্ণ অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি, নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, এমনকি নির্ধারিত ভাড়াও। রোগীর অসহায়ত্বকে পুঁজি করে চলছে এক ধরনের জরুরি সেবা বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচলের প্রয়োজন শক্ত নীতিমালা। শাকিল মাহমুদের ছবিতে নাজবুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর ডিসি মোড় এলাকায় অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ভেতরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক। স্বজনরা জানান, 40 কিলোমিটার পথে অন্তত 3 বার অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। এখানে আমার 1.5 ঘন্টার মতো লাগলো। আমার তো রুগী তো সিরিয়াস রুগী, আমার তো সুন্দরগঞ্জ মেডিকেলে করছে, এখানে আমরা চিকিৎসা হবে না, আমরা রংপুরে নেন। এমন গাড়ি পেলাম, ভ্যানের থাকলেও গাড়ি খারাপ। আমাদের এত দ্রুত রুগী, সে রুগী নিয়ে আমাদের 55 বার এখানে আসি আমরা দাঁড়ায় গেলাম। তো এটা কি অ্যাম্বুলেন্স বলে? ভাড়া তো মারতেছি ভাই এটা দিয়ে, কিন্তু হঠাৎ যে আসি গাড়ি ডিস্টার্ব হবে, ওটা কেমন করে বলবো। কার্যকর নীতিমালা না থাকায় এমন ঝুঁকিপূর্ণ লক্কর ঝক্কর মাইক্রোবাসকে কোনো রকমে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। অধিকাংশ গাড়িতেই নেই অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার বা জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জাম। এমনকি ভাড়াও নির্ধারণ করেন অ্যাম্বুলেন্স মালিকরা নিজেই। রংপুর বিভাগের সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা 136টি, এর মধ্যে সচল মাত্র 85টি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি অ্যাম্বুলেন্সের সংকটকে কাজে লাগিয়ে দেদারসে চলছে অনুমোদনহীন এসব বাহন। এজন্য প্রয়োজন শক্ত নীতিমালা। জাতীয় বা আন্তর্জাতিকভাবে জনসংখ্যা অনুযায়ী রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সে একটা অনুপাত আছে, সেটা দেখার জন্য খালি তারা অ্যাম্বুলেন্স নামধারী কিছু সাইনবোর্ডধারী গাড়িকেই তারা অ্যাম্বুলেন্স হিসেবে নথিভুক্ত করতেছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানালেন, নীতিমালা প্রণয়নে সরকারের উচ্চ পর্যায়ে উদ্যোগ নিতে হবে। সরকারিভাবে একটা নীতিমালা তৈরি হোক, যাতে গ্রামের সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়, তাদেরকে যেন জিম্মি না করা হয়। আর আমরাও এটা নিয়ে কথা বলছি, আমরা বিভাগীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি আছেন, প্রশাসনের ব্যক্তিরা যারা আছেন, তাদের নিয়ে আমরা আলোচনা করছি। লক্কর ঝক্কর অবৈধ অ্যাম্বুলেন্স বন্ধে 2025 সালে বিআরটি অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা খসড়া করা হলেও আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
ইরানের ওপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের ওপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় সহযোগিতা করা যে কোনো দেশকে যুদ্ধের পক্ষ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ইরান। নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে দেখছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রাখা অন্য দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানকেও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থার বাইরে সরিয়ে দেওয়া হবে। বিদেশে থাকা ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধে দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমাও দেয়া হচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরও চাপ প্রয়োগ করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরনের চাপ সাধারণ মানুষের উপরই বেশি প্রভাব ফেলে। নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান বলছে, তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে জরিমানা, আটক, এমনকি জাহাজ জব্দও করা হতে পারে। এরই মধ্যে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তার দেশ জয়ী হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন জিরো লিকেজ নীতি নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা জানিয়েছে। তবে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে ছুটে চলছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মুনির জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ফিরছে সম্মান নিয়ে। সিরিজ ড্র হলেও এ সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনে লাল সবুজদের আছে ব্যস্ত সূচি। ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক টেস্ট ম্যাচটা আর একটু বেশি, আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি 150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচের রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট, ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে ছিল, আমরা মানে এত 6 নম্বরে এর আগে কখনো আসনি। আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য পিছিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ, মানে যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি, তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক, আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো, এটা আর প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে যদি প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে 2টি টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, এই 2টি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেছে আমরা সেটাই করছি, যে আমাদের
ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কি করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাগুরার 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে 31 আগস্ট। রাষ্ট্রপক্ষের আবেদনে নতুন তারিখ নির্ধারণ। মিয়ানমারের শুভঙ্করের ফাঁকিতে 9 বছর পরও অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন। জাতিসংঘ ও চীনের জোরালো কূটনৈতিক ভূমিকার আশায় ঢাকা, কৌশলগত চাপ বাড়ানোর পরামর্শ। এবং সরকার গঠনের 6 মাসে মন্ত্রিসভায় রদবদল ইতিবাচক, বলছেন বিশ্লেষকরা। আকার আর না বাড়ানোর পরামর্শ। কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভায় আরও পরিবর্তনের ইঙ্গিত। এ ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জিনাতারা জশুয়া। মালিহা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।